সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিট স্ট্রোক। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. আমিনুল হক 1956 সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, এই বর্তমান সময়ে বা এই গ্রীষ্মকালীন সময়ে আমরা যেটি পরিলক্ষিত করছি 2024-এ অতিরিক্ত তাপমাত্রা, তো এই যে অতিরিক্ত গরম, এক্ষেত্রে হিট স্ট্রোক একটি শব্দ প্রায়ই আমরা বিভিন্ন মাধ্যমে এবং সবার মুখে মুখে শুনতে পাচ্ছি। তো এই হিট স্ট্রোক বলতে আসলে কি বোঝায়? হিট স্ট্রোক হলো যে শরীরের যে ভিতরের তাপমাত্রা, এই তাপমাত্রাটা যদি কোনো কারণে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে, তখন একটা মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে কিংবা মারাও যেতে পারে। এই যে অতিরিক্ত তাপমাত্রার জন্য শরীরের যে পরিবর্তন, সেটাকে আমরা হিট স্ট্রোক বলে থাকি। আচ্ছা, তো এটি আসলে কিভাবে ঘটে? পুরো এটি প্রক্রিয়া আসলে যখন অ্যাটমসফিয়ার অথবা আবহাওয়ার তাপমাত্রা বেশি থাকে, বিশেষ করে আমাদের দেশে তো নর্মাল তাপমাত্রা 22-23 এরকম থাকে, কিন্তু এই কিছুদিন যাবত দেখা যাচ্ছে যেটা 39, 40, 41, 42। তো যারা রৌদ্রের মধ্যে কাজ করে, মাঠে শ্রমিক কিংবা চাতালে কিংবা অন্য কোনো কারণে হয়তো দীর্ঘ সময় তার রৌদ্রে থাকতে হয়, যেরকম আমাদের ট্রাফিক পুলিশ, আরও অনেকেই অনেক প্রফেশনের কারণে রিক্সাওয়ালা কিংবা যারা রৌদ্রের মধ্যে কাজ করে, তারা দীর্ঘক্ষণ যখন রৌদ্রের মধ্যে থাকে তখন তার শরীরের টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা। এবং ইজিলি যখন এই শরীরের টেম্পারেচারটা ঘামের মাধ্যমে কমে, কিন্তু অনেকের ঘাম হয় না। তো ঘাম না হওয়ার কারণে শরীরের ভিতরে তাপমাত্রা আরও বেশি বেড়ে যায়, এবং একসময় তার যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ব্রেইনে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, সেই সেন্টারটা কাজ করতে পারে না, তখন তার এই হিট স্ট্রোক হয়ে যায়। আচ্ছা, অর্থাৎ শরীরের ভেতরের তাপমাত্রা যখন অত্যাধিক বেড়ে যায় তো বিভিন্ন ধরনের উপসর্গ আসলে দেখা দিতে পারে। তো সেই উপসর্গগুলো কি হতে পারে বা কি নিয়ে? উপসর্গগুলি মানে প্রথম দিকে কিন্তু স্বাভাবিক উপসর্গই থাকে, যেরকম মাথা ব্যথা, তার বমি বমি ভাব, হয়তো বমি করেও দিতে পারে, এই উপসর্গগুলি প্রথমে থাকে। কিন্তু যখন এটা আস্তে আস্তে খারাপের দিকে যায়, তখন তার স্নায়বিক উপসর্গ দেখা দেয়। সে তার স্মৃতিভ্রম হতে পারে, মতিভ্রম হতে পারে, কিংবা সে অচেতন হয়ে যেতে পারে, কিংবা তার শরীরে মাংসপেশির মধ্যে পচন ধরতে পারে, এবং এমনকি অনেক সময় তার লিভার, কিডনি এইগুলিরও অকৃতকার্যতা দেখা দিতে পারে। তো এরকম সিভিয়ার স্টেজে তার অনেক সময় শ্বাসনালীতে ওই ইডিমা হইতে পারে, অথবা ব্রেনেরও ইডিমা হইতে পারে, তখন সে অচেতন হয়ে যায়। তো এই যে ডিউরেশনটি, অর্থাৎ একটা রোগী হিট স্ট্রোক অনুভব করছে এবং এটি হওয়া থেকে একদম সিভিয়ার পর্যায়ে যাওয়া পর্যন্ত, এই যে ডিউরেশনটি, এটি আসলে কতক্ষণের মধ্যে এরকম হতে পারে এবং তাৎক্ষণিক কি করা যায়? এটা আসলে অল্প সময়ের মধ্যে হইতে পারে, যেরকম অনেকক্ষণ যাবত সে রোদ্রে আছে, আর রোগী যেহেতু এই ওষুধটা সম্বন্ধে তার ধারণা নাই এবং সে বুঝতে পারে না শরীরটা যে আস্তে আস্তে তার উত্তপ্ত হচ্ছে, এটা কিন্তু সে অত ভালোবেসে বুঝতে পারে না। প্রথম দিকে যখন তার এই মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং বমি বমি ভাব হয়, তখন সে একটু নিজে বুঝতে পারে যে তার শরীরটা অসুস্থ কিংবা অসুস্থ হয়ে যাচ্ছে। এরপরেও যদি সে রুদ্রে থাকে, তখনই কিন্তু তার হিট স্ট্রোক হবে। তো এক্ষেত্রে আসলে যারা বাধ্য, তাদের তো এই কাজগুলো করে যেতে হবে রোদে থেকে, তো তাদের জন্য আপনার কি উপদেশ রয়েছে? না, যাদের রুদ্রে কাজ করতেই হবে জীবিকার জন্যে অথবা প্রফেশনের জন্য কাজ করতে হবে, তাদের কিছু প্রিকশন নিতে হবে। যেরকম তার শরীরটা যাতে ঠান্ডা থাকে, আমাদের যে কাপড় চোপড়, অনেক কাপড়ে কিন্তু হিট কম হয়। আমাদের দেশে সুতি বস্ত্র কিংবা সাদা রঙের কাপড় পরিধান করতে হবে। আর যেহেতু তার অনেক সময় ওই উষ্ণতার কারণে
তার এই অসুবিধাটা হয়, তাহলে তার ডিহাইড্রেশন হয়ে যায় অনেক সময়। সেই জন্য তার ঘন ঘন পানি খেতে হবে। তো এই পানির পরিমাণটা তার একটু বাড়িয়ে দিতে হবে, অথবা যে সমস্ত রোগীর সোয়েটিং থাকে, অনেকেরই থাকে না, তাদের যদি লবণযুক্ত পানি খায় তাহলে তার উপকারটা একটু বেশি হবে। এবং যখন খারাপ লাগতে থাকবে তখন কিন্তু তার এই ছায়ার দিকে যাইতে হবে, অথবা মানে যেখানে বাতাস বেশি আছে সেইখানে তার আশ্রয় নেওয়া উচিত। আচ্ছা, তো এই গরমে সবার জন্য যদি জীবনযাত্রা আমাদের কেমন হওয়া উচিত, আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে আমরা দৈনন্দিন স্বাভাবিকের মতোই আমাদের কাজ করতে হচ্ছে, তো আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এবং আমাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আনতে হবে কিনা? যেহেতু এটা রোদের কারণে হয়, তা আমাদের রোদটাকে অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। কিন্তু এটা অনেক সময় তো কাজের কারণে সম্ভব হয় না। সেই জন্য অন্য যে আপনার Prevention, উপদেশগুলি সেগুলি মেনে নিতে হবে। যেরকম খাবারের বেলায় আমরা সবসময় তো আমাদের এক ধরনের খাবার খাই, কিন্তু এই সিজনে আমাদের পানি জাতীয় খাবার বেশি খেতে হবে। যে সমস্ত ফলে রস বেশি, এরকম তরমুজ আছে, তারপরে কমলা আছে, এই সমস্ত ফল পানি খেতে হবে, কিংবা তরল জাতীয় খাবার, শরবত কিংবা তরকারি যুক্ত খাবার, এই খাবারগুলি যে সমস্ত খাবারের সাথে পানির পরিমাণটা বেশি থাকে, এই খাবারগুলি আমাদের বেশি খেতে হবে। তাহলে শরীরে পানির পরিমাণ বেশি থাকবে এবং তার অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, তো শরীরে তো পানির সাথে যাদের ঘাম হয় তাদের তো লবণও বের হয়ে যাচ্ছে, তো তাদের জন্য কি আপনার এই যে আমরা ওরসালাইন খেতে বলি, এটি কিন্তু খাওয়ার একটি নিয়ম আছে। অনেকে দেখা যায় এটি তারতম্য করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে হসপিটালে চলে আসছে, তো তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? যদি বমি হয়, বমি না হলে সচরাচর ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি হয় না, কিন্তু যে সমস্ত রোগী বমি করে দেয় তাদের ইলেকট্রোলাইট সমস্যা হওয়ার কথা বেশি। সেই ক্ষেত্রে বমি হইলে অনেক সময় তো সে স্যালাইন খাইতেও পারে না। সেই জন্য তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে তার শিরার মাধ্যমে ফ্লুইডটা দেওয়া যায়। এবং শিরার মাধ্যমে নর্মাল স্যালাইন যেটা, এটা দিলেই সে তাড়াতাড়ি রিকভারি করবে। আচ্ছা, তো শিশুদের জন্য আপনার কোনো বিশেষ পরামর্শ থাকবে কিনা? এটি তো আসলে যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারে, তো শিশু যারা স্কুলে যাচ্ছে এবং যেতে হচ্ছে, শিশুদের তো আসলে বডির কন্ট্রোলিং ক্যাপাসিটি অনেক কম। এই জন্য শিশুদেরকে যাতে রোদে যেতে না হয় অথবা কম যেতে হয়, খেলাধুলার যে ব্যাপারটি সেই দিকে আছে গার্জেনদের খেয়াল রাখতে হবে। আর রোদের মধ্যে খেলাধুলা তো একদমই করা উচিত না, ইভেন এক্সারসাইজ করা উচিত না, এতেও শরীরের ক্ষতি হবে। এই জন্য বাচ্চাদের গরমের মধ্যে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর স্কুল কলেজে যদি যায় তাহলে তার মাঠে দৌড়াদৌড়ি না করে যাতে ক্লাসরুমের মধ্যে, বারান্দার মধ্যে থাকে এবং ঘন ঘন যাতে একটু পানি খায়, সেই নির্দেশ দিলে সে সুস্থ থাকবে। আচ্ছা, তো হিট স্ট্রোক থেকে আপনি বলছিলেন যে একেবারে মাইল্ড থেকে সিভিয়ার পর্যন্ত হতে পারে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি করতে পারে, তো এক্ষেত্রে শরীরের ভেতরে কোন কোন অঙ্গে কি ধরনের ক্ষতি সাধন হতে পারে এবং সেটি কি সবসময় রিভার্সিবল বা ইরিভার্সিবল? বেশিরভাগ ক্ষেত্রে লিভার, অ্যাবডোমেনের ভিতরে লিভার এবং কিডনি, এই দুইটা অঙ্গের ক্ষতি হতে পারে। আর শেষের দিকে ফুসফুস এবং ব্রেনের ক্ষতি হতে পারে। আচ্ছা, লিভারের কার্যক্ষমতা কমে যেতে পারে, কিডনিরও কার্যক্ষমতা কমে যেতে পারে। আর ফুসফুসে যেটা হয়, ফুসফুসে ইডিমা হয়ে যায়, তখন সে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিতে পারে না, এবং ব্রেনেও ইডিমা হয়। তো ব্রেন ইডিমা হলে অনেক সময় সে আনকনশাস হয়ে যায় এবং তার মৃত্যু হতে পারে। এই দুইটা কারণেই তার মৃত্যু বেশি হয়। তো কেউ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, তাৎক্ষণিকভাবে তার আশেপাশে যারা থাকবে বা সে নিজেও যদি উপলব্ধি করতে পারে, কি করতে হবে? প্রথম কাজই হবে তাকে রৌদ্র থেকে সরিয়ে নিয়ে ছায়ার মধ্যে অথবা কোনো বাতাস বেশি আছে এই ধরনের কোনো জায়গাতে তাকে নিতে হবে। যেহেতু মাঠে যারা কাজ করে তাদের হয়, কাজেই হাসপাতালে নেওয়ার সুযোগ তো কম, তাহলে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত তাকে চিকিৎসা দিতে হবে। সেই চিকিৎসাটা যারা আশপাশে থাকে তাদেরই দিতে হবে। যদি তাদের ভালো ধারণা থাকে তো ভালো, না যদি ভালো ধারণা থাকে তাহলে মনে করতে হবে যে রোদের কারণে যেহেতু এই অসুখটা হয়, তাহলে রোদ যাতে কম লাগে সেই ব্যবস্থা করতে হবে। তো ছায়ার নিচে রাখার পরে শরীরটা যাতে ঠান্ডা হয়
সেজন্য বাতাস দিতে পারে, পানির ছিটা দিতে পারে, কিংবা টাওয়েল পানিতে ভিজিয়ে তার শরীরটা মুছে দিতে পারে। বিভিন্নভাবে শরীরের তাপমাত্রা যাতে আস্তে আস্তে কমে যায়। প্রতি মিনিটে 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমাইতে পারলে সে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে 19 ডিগ্রি কিংবা 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে তাকে নিয়ে আসতে হবে। আধা ঘন্টার মধ্যে যদি আমরা তাপমাত্রাটা কমাইতে পারি তাহলে তার মৃত্যুর সম্ভাবনা খুবই কম। স্যার, তো শুধু কি তাপমাত্রা কমানোই বা হাসপাতালে নিতে হলে পরবর্তীতে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? হাসপাতালে নিতে গেলে তখন তো চিকিৎসা দেওয়া আরো সহজ, কারণ তখন হাসপাতালে ফ্যানের ব্যবস্থা করা যাবে, এসির ব্যবস্থা করা যাবে, এবং এই পানি শরীর মুছতে পারা যাবে, এবং নর্মাল স্যালাইন তাকে ইনফিউজ করলে তার ডিহাইড্রেশনটা কমে যাবে। তো অনেকগুলি মেজার হাসপাতালে নেওয়া সম্ভব, যেটা বাইরে সম্ভব না। আচ্ছা, অনেকের অভ্যাস আছে বাইরে থেকে এসেই হঠাৎ করে আইস কোল্ড ওয়াটার সে পান করা, কিংবা একেবারে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে গোসল করা। এই যে অভ্যাসগুলো, এগুলো কি আসলে কোনো কারণে ক্ষতি সাধন করে কিনা? এগুলি আসলে চিকিৎসার জন্য তেমন উপকার হবে না, কারণ এটা অনেকের অভ্যাস। দরকার হলো নর্মাল টেম্পারেচারে তার বডিটাকে নেওয়া। আইস কোল্ড কোনো আইসক্রিম কিংবা আইস কোল্ড কিছু খেলে যে সাথে সাথে তার টেম্পারেচার কমে যাবে তা কিন্তু না। আর বেশি ঠান্ডা পানিতে গোসল করার তো তেমন সুযোগ নাই। সেই জন্য চেষ্টা করতে হবে যে নর্মাল যে পানি আছে অথবা নর্মাল যে স্যালাইন, এটা পুশ করলেই কিন্তু সে তার তো 40 ডিগ্রি থেকে যদি 29 ডিগ্রির মধ্যে আমরা নিয়ে আসতে পারি তাহলে তো তার মরার সম্ভাবনা কম। তো এত আমার তো আইস কোল্ডে নেওয়ার কোনো অনেকেরই দরকার ধারণা নেই। থাকে যে এই যে তাপমাত্রা বৃদ্ধি বা আমাদের যে শরীরে জ্বর আসে সেটিও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি। তো তখন আমরা এক ধরনের প্যারাসিটামল ওষুধ ব্যবহারের মাধ্যমে, সেটি ওরালি বা পার রেক্টালি হোক, আমরা কিন্তু টেম্পারেচার নামিয়ে নিতে পারি। অনেকে প্রশ্ন করেন যে এক্ষেত্রে আপনারা তাহলে কেন সেই ধরনের ওষুধ ব্যবহার করে তাপমাত্রা কমাচ্ছেন না? ওই জ্বরের মেকানিজম আলাদা। আর এই হিস্ট্রোকের মেকানিজম এক না। হিস্ট্রোক হলো তাপমাত্রা, বাহিরের তাপমাত্রা শরীরে লাগার জন্য তার আস্তে আস্তে শরীরের এক্সটার্নালি তাপটা তার বেড়ে যাচ্ছে। আর জ্বরের তাপমাত্রা হলো আমাদের বডির টেম্পারেচার মেনটেন করার জন্য ব্রেনে একটা সেন্টার আছে। তো জ্বরে ওই সেন্টারে টেম্পারেচারটা আপ হয়ে যায়, যে কারণে শরীরের টেম্পারেচার বেড়ে যায়। তো আমরা যখন প্যারাসিটামল খাই তখন ওই সেন্টারের উপরে কাজ করে, কাজ করে তার থ্রেশহোল্ডটা কমায় দেয়, শরীরের জ্বর কমে যায় সোয়েটিং হয়ে। কিন্তু এখানে তো তার থ্রেশহোল্ডটা ওই ব্রেনের যে কেন্দ্রটা আছে এটা তো অকার্যকর হয়ে যায়, ও তো কাজই করতে পারে না একদম। এই জন্য এটা প্যারাসিটামল খেলে কোনো লাভ হবে না, সাপোজিটরি দিলেও কোনো লাভ হবে না। এটা রিডিউস টেম্পারেচার, টেম্পারেচারটা কমাইতে হবে। আচ্ছা, বাতাস দিয়ে, পানি দিয়ে শরীর মুছে, অথবা নর্মাল কিংবা একটু ঠান্ডা স্যালাইন পুশ করে তাকে নরমালাইজ করতে এটি হবে। একমাত্র চিকিৎসা। এটাই একমাত্র চিকিৎসা। আচ্ছা স্যার, আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পানির অপর নাম জীবন। পানি কেন পান করবেন এটি জানা অনেক ইম্পর্টেন্ট। সাধারণত দেখা যায় যে আমাদের তৃষ্ণা পেলেই আমরা পানি পান করি। আসলে এই বিষয়টি একেবারেই উচিত নয়। আপনি নিয়মিত বেশি করে পানি পান করার চেষ্টা করবেন। বিশেষ করে গরমকালে পানি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ শরীর ডিটক্সিফাইংয়ে পানি অনেক বেশি উপকার করে। একজন মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক 2 থেকে 2.5 লিটার পানি পান করা উচিত। যারা আর একটু হার্ড ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে 3 লিটার পানি পান করা উচিত। এবং যারা ফিল্ড ওয়ার্ক করেন, বিশেষ করে সারাদিন সূর্যের তাপে থাকেন এবং প্রচুর ঘামেন, তাদের ক্ষেত্রে অবশ্যই 4 লিটার পানি পান করা অনেক গুরুত্বপূর্ণ। যত বেশি পানি পান করবেন আপনি তত বেশি সুস্থ থাকবেন। তবে এই পানির ক্ষেত্রে বেশ কিছু দিক নির্দেশনা আছে। অনেকেই মনে করেন পানির পরিমাণ শুধুমাত্র পানি, আসলে সেটি নয়। আপনি যদি চা, কফি, ফলের রস, স্যুপ এগুলোও পান করেন তাহলে সেক্ষেত্রে সেটিও পানির মধ্যে পড়বে। বিশেষ করে তরল খাবার, যে কোনো লিকুইড খাবার এবং পানি সব কিছু সম্মিলিতভাবে আপনি চেষ্টা করবেন প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি পান করার। অনেক সময় দেখা যায় যে যারা ওজন কমাতে চান তারা যদি নিয়মিত পানি পান না করেন তাহলে অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে মেটাবলিজম বৃদ্ধির ক্ষেত্রেও পানি অনেক উপকারী। এবং দৈনিক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি খালি পেটে কুলি না করে 1/2 লিটার থেকে 1 লিটার পানি পান করেন তাহলে এটি আপনার
আপনার জন্য অনেক উপকারী হবে। কারণ আমাদের মানব দেহের মুখের যে স্লাইবা বা লালা আছে সেটি আমাদের ক্ষেত্রে অনেক উপকারী। যখনই আপনি বাসি পেটে পানি পান করছেন তখন আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম রোধ হচ্ছে এবং তার পাশাপাশি মেটাবলিজম খুব সুন্দরভাবে কাজ করবে এবং স্কিনকে ভালো রাখার ক্ষেত্রে অনেক উপকারী ভূমিকা পালন করে পানি। তাই আজ থেকেই বেশি বেশি করে পানি পান করুন, নিজেকে সুস্থ রাখুন। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে এই অতিরিক্ত তাপমাত্রায় আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কি পরামর্শ রয়েছে? বিশেষ পরামর্শ যে বিনা প্রয়োজনে মানে রৌদ্রে না যাওয়া, অথবা যাদের একান্তই প্রয়োজন যত কম সময় রৌদ্রের মধ্যে থাকা যায় সেটা চেষ্টা করা, আর কোনোভাবেই অতিরিক্ত পরিশ্রম রৌদ্রের মধ্যে না করা, আর ব্যায়াম অথবা খেলাধুলা জাতীয় এই কর্মগুলি পরিহার করা। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হিট স্ট্রোক নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নিই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই যে তাপদাহ বা প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বের হয়ে যায়, সেই সাথে লবণ বের হয়ে যায়। তো এই ঘাম লবণ বের হয়ে যাওয়ার জন্য দেখা যায় অনেকে ডিহাইড্রেশন বা পানির শূন্যতায় ভোগে এবং সেজন্য আকস্মিক কিডনি বিকল হওয়ার সম্ভাবনা। তার সাথে যেমন হিট স্ট্রোক আছে সেগুলো তো হতেই পারে। আচ্ছা, আবার যেমন ধরুন যারা অলরেডি কিডনি রোগী আছে স্টেজ 3, 4, 5-এ, কারো কারো দেখা যায় যে শরীরে অতিরিক্ত পানি আছে, তখন কিন্তু আমরা তাদের বলি যে পানি কম করে খাবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।